नंबर 55 चलो सर क्वेश्चन नंबर 55 ऊपर चले जाओ ऊपर बसो असुविधा नहीं आसंक अच्छा कि बोले क्वेश्चन नंबर 55 যে চিনির মূল্য 20% কমে যাবে 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যাচ্ছে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল 20% কমে যাচ্ছে 20% মানে কি বলো তো 20% মানে 1/5 না মানে আগে চিনির মূল্য দেখ আমি কি বলেছিলাম নিচেরটা অরিজিনাল নাম্বার বা অরিজিনাল কোয়ান্টিটি বলেছিলাম নিচেরটা সবসময় অরিজিনাল জিনিসকে বোঝাবে ফ্র্যাকশনের নিচেরটা সবসময় অরিজিনাল জিনিস এখানে কি বলেছে চিনির মূল্যের কথা বলেছে তাই না চিনির মূল্য 20% কমে যাচ্ছে তাহলে কমে গেলে আমরা খুব কী করি উপরে মাইনাস দিব তাহলে চিনির মূল্য আগে ধরুন 5x ছিল এখন 1 টাকা কমে গেল মানে কত হলো 4x হলো আচ্ছা আগে তুমি তাহলে আগেও তুমি 500 টাকার চিনি কিনছিলে এখনও তুমি ওই 500 টাকার চিনি কিনছো তাই কি না শুধুমাত্র দেখো দামটা কমাবার হয়েছে তাহলে এখন দাম কত হয়েছে বর্তমান দাম হচ্ছে 4x আর আগের দাম কত ছিল বলো 5x তাহলে আমরা কি জানি যে 4x মানে 5x এত টাকা পার কেজি এত রুপিস পার কেজি 1 কেজি চিনির দাম এত টাকা 500 টাকা নিয়ে গিয়েছো তাহলে 500কে 4x দিয়ে ভাগ করলে তুমি চিনি পেয়ে যাবে কত কেজি চিনি পাচ্ছ তাই কি না তুমি ধরো মার্কেটে 500 টাকা নিয়ে গেলে চিনির দাম হচ্ছে গিয়ে তোমার 10 টাকা পার কেজি হ্যাঁ 600 আছে না 600 টাকা নিয়ে গেলে চিনির দাম হচ্ছে 10 টাকা পার কেজি তাহলে কত কেজি চিনি পাবে 60 কেজি পাবে কি না মানে যেটা বলতে চাইছি যে প্রাইস ইন্টু কোয়ান্টিটি সমান হচ্ছে এক্সপেন্ডিচার খরচ তার মানে কোয়ান্টিটি প্রাইস ইন্টু কোয়ান্টিটি মানে এক্সপেন্ডিচার মানে কোয়ান্টিটি সমান কী হয়ে গেল এক্সপেন্ডিচার বাই প্রাইস এটা পাশে না লেখা না কোনো একটা জায়গায় তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত বলে দিয়েছে গো 5 কেজি বলে দিয়েছে না ব্যাস তাহলে পাশে শুধুমাত্র এখানে বলে দিয়েছি যে প্রাইস ইন্টু কোয়ান্টিটি সমান হচ্ছে খরচ মানে হচ্ছে ইএক্সপি লিখলাম এক্সপেন্ডিচার ব্যাস তাহলে এটা ক্যালকুলেশন করো না কত হচ্ছে 150 হচ্ছে না আর এটা কত হচ্ছে বলো 120 হচ্ছে না আর যদি ভাগ যায় তাহলে ভাগ করে নেবে তাহলে 150 থেকে 120 ডিরেক্টলি করে দিলাম 5 6 কত হয়ে গেল 30 x সমান হচ্ছে গিয়ে তোমার 6 কী চেয়েছে দেখো মূল্য পূর্বে 1 কেজি পূর্বে কত ছিল বলো 5x ছিল না যদি একবারে হয়ে যেত 5x মানে 30 টাকা এখানে কাটাকাটি করতে হতো না দেওয়ার পর 5x সমান কত 30 তাহলে পূর্বে মূল্য কত ছিল এত রুপিস পার কেজি পূর্বে মূল্য ছিল এত রুপিস যদি কোশ্চেন এরকম বলতো যে বর্তমান মূল্য কত যদি বলতো যে বর্তমান মূল্য কত তাহলে বর্তমান মূল্য কত হতো বলো তো 4x হতো না 4x সমান কত গো 24 আগের মূল্য কত আগের মূল্য হচ্ছে 5x 30 টাকা পার কেজি আর বর্তমান মূল্য কত 1 টাকা কমেছে মানে কত হয়েছে 4x হয়েছে না তাহলে 4x সমান হচ্ছে গিয়ে 24 এটা হচ্ছে গিয়ে তোমার আগে এটা হচ্ছে বর্তমান মূল্য এটাও করে নাও এটা হচ্ছে আগের পূর্বের বর্তমান মূল্য এটা হচ্ছে পূর্বের মূল্য বেশ তিনটে সংখ্যা ABC রেকর্ডিং অন আছে তিনটে সংখ্যা হচ্ছে ABC তাহলে তৃতীয় সংখ্যা ধরে নিলাম 100 আচ্ছা এখানে বলেছে দেখো যে প্রথম ও দ্বিতীয় সংখ্যা তাহলে প্রথম সংখ্যাটা কত কম 30% কম মানে কত হয়ে গেল 70 তারপরটা 37% কম মানে কত হয়ে গেল 63 এবার কোশ্চেনে কি বলেছে এবার বলেছে যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম তাহলে 7 কম কততে 70-এ আর 1/10 মানে তোমরা জানো এটা ক্যালকুলেশন করে কত পেলাম 1/10 মানে কত 1/10ই তো 7 10 70 1/10 মানে কত 10% ব্যাস হয়ে গেল চলো পরের কোশ্চেনটা কি বলেছে পরের কোশ্চেনটা বলেছে একটি শহরের লোক সংখ্যা 15,000 পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি এবং মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা কত হয় 16,300 হয় তাহলে মহিলার সংখ্যা কত আচ্ছা লোক সংখ্যা ছিল কত বলো তো 15,000 ছিল না আর বর্তমান লোক সংখ্যা কত হচ্ছে বলো 16,300 না তাহলে লোক সংখ্যা কতটা বৃদ্ধি পেলো এক জোরে তো করা যায় কিন্তু এক জোরে আমি চাইছি না করতে 6 থেকে 5 বাদ দিলে কত 1300 তাহলে টোটাল লোক সংখ্যা কত বেড়েছে 1300 জন ভালো করে কনসেপ্ট বোঝো নাহলে করতে পারবে না আমি এই সিমিলার আরেকটা কোশ্চেন করাবো হ্যাঁ
কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 57, কোশ্চেন নাম্বার 57। আচ্ছা, এখানে কি বলেছে যে পুরুষের সংখ্যা মানে হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। মেল কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 8%। আর ফিমেল কত পার্সেন্ট ইনক্রিজ করেছে বলো তো? 10%। টোটাল ছিল কত? প্রথমে ছিল কত? 15,000 ছিল, তাই না? 15,000 ছিল। মেল তোমার বৃদ্ধি পেয়েছে 8% আর ফিমেল তোমার বৃদ্ধি পেয়েছে কত? 10%। আমি বলতে চাইছি যে আমি দুটোকে সেম পার্সেন্টেজে বাড়াবো এবং যেটা সবথেকে কম সেটাই বাড়াবো। এটা কত আছে? 8%। এটাও আমি কী করবো? এটাকে ব্রেক করে নেব, 8 + 2 করে নিলাম। বলো আপত্তি করার কিছু আছে? দুটো পার্সেন্টেজ ব্রেক করো, একটা 8%, একটা হচ্ছে 2%। কেন করলাম? যে দেখবে দুটোর মধ্যে একটা পার্সেন্টেজ ছোটো থাকবে। একটা দেখো 8% আছে, একটা 10%। তাহলে যেটা ছোটো আসবে তার সমান করে ভাগ এখানে ভেঙে দিবে এটাকে, 8% + 2% করে নিলাম। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে দুটোতে যদি 8% বাড়তো, দুটোতে মেল ফিমেল, একটাতে মেল 8% বেড়েছে, ফিমেল কত পার্সেন্ট বেড়েছে বলো? 10%। দুটোতে মেল ফিমেল যদি 8%ই বাড়তো, তাহলে 8%-এ যদি বাড়তো তাহলে কত বাড়তো ওভারঅল? 15,000-এর 8% বাড়তো, তাই না? তাহলে 15,000-এর 8% বাড়া মানে কত হচ্ছে বলো? 1200। 15,000-এর 8% বাড়া মানে হচ্ছে 1200। বেশ, তাহলে বেড়েছে কত? 1300। যদি 8% বাড়তো তাহলে কত বাড়তো? মানে 8% বাড়তো তাহলে শুধুমাত্র 1200 বাড়তো। তো এই যে 100% বেড়েছে এটা কার এর জন্য দায়ী কে? এই 100%-এর এই 100 জন এক্সট্রা যেটা বেড়েছে তার জন্য দায়ী নিশ্চয়ই 2%। তাহলে আমরা বলবো যে 2% মানে কত বলো? 100। তাহলে 1% মানে কত বলো? 50। তাহলে 100% মানে কত? 5,000 চেয়েছে কী গো কোশ্চেনে? হ্যাঁ, বলছে মহিলার সংখ্যা কত? আচ্ছা, এখানে যেটা বাড়ছে সেটা তো মহিলাই বাড়ছে। 2% মানে 100। হ্যাঁ, 2% যেটা মহিলাই বাড়ছে, তাহলে 2% মানে 100, 1% মানে 500, তাহলে 100% কত হয়ে গেল? 5,000। তাহলে মহিলার সংখ্যা কত পেয়ে গেলে বলো? মহিলা যদি 5,000 হয় তাহলে এটা কত হবে? বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ, গোড়া থেকে দেখো, টোটাল হচ্ছে 15,000, বেড়েছে কত? বেড়ে তোমার হয়ে গেছে 16,300। তাহলে কতজন বাড়লো? 1300। আমি বললাম একটাতে মেল 8% বেড়েছে, ফিমেল কত বেড়েছে? 10%। 10%কে যেটা ছোটো আছে তার মধ্যে করে ভেঙে নেবে, 8% + 2%। আমি সিমিলার অঙ্ক করাচ্ছি একটা। তাহলে 15,000-এর 8% মানে কত বলো? দুটোতে যদি 8% করে বাড়তো তাহলে 15,000 8% মানে 1200 জন বাড়তো। তাহলে 1200 জন যে বাড়লো, কিন্তু অ্যাকচুয়ালি বেড়েছে কতজন? 1300 জন না? তাহলে 100 জন কী হয়েছে? এক্সট্রা বেড়েছে। এই 100 জনের জন্য দায়ী কে? এই ফিমেলের 2%। এই 100 জনের জন্য দায়ী কে? ফিমেলের 2%। অথবা তুমি এরকমও করতে পারো যে এখানে করে দিচ্ছি এই যে 100 জন বেড়েছে তার জন্য দায়ী হচ্ছে ফিমেলের 2%। তাহলে ফিমেলের 2% মানে কত? 2/100। এটা সমান হচ্ছে কি কত? 100। 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 50। দেওয়ার পর ফিমেল সমান কত হয়ে গেল? 5,000। এটাও করতে পারো। তাহলে ফিমেল যদি তোমার 5,000 হয়, 15,000-এর মধ্যে ফিমেল কত? 5,000। তাহলে মেল কত হবে? 15 থেকে 5 বাদ দিলে কত হবে? 10,000 হবে, তাই না? আর সিমিলার আইটেম লিখো, অ্যালিগেশন দিয়ে করবো। আচ্ছা, এখানে 16,300 কতজন বাড়লো গো? 1300 জন বেড়েছে, তাই না? এইদিকে শোনো, 1300 জন যে বেড়েছে কত জনে? 15,000 জনে বেড়েছে না? 15,000 জনে 1300 জন বেড়েছে। তাহলে শতকরা কত বেড়েছে বলো? শতকরা আমি ক্যালকুলেশন করে নিলাম। মেল ফিমেল কতজন বেড়েছে? 1300 জন বেড়েছে। এই যে 1300 জন বাড়লো, কতজনে বাড়লো? 15,000 জনে বেড়েছে। তাহলে ক্যালকুলেশন করে নাও। 0 0 কাটলো, 5 দিয়ে কাটবে, আর 5 3 15, 5 দিয়ে কাটো, 5 দিয়ে 10, 5 6 কত? 30। তার মানে 26/3 এত পার্সেন্টেজ বেড়েছে, তাই না? 26/3। এটা হচ্ছে মেল ফিমেল একসাথে বেড়েছে। আচ্ছা, এবার যদি আমি বলি যে মেল লিখলাম, এই পাশে আমি ফিমেল লিখলাম, মেল কত পার্সেন্ট বেড়েছে? দেখো মেল কত পার্সেন্ট বেড়েছে? পুরুষের সংখ্যা 8% বেড়েছে। ফিমেলের সংখ্যা কত বেড়েছে দেখো তো? 10%। আর মেল ফিমেল দুজন একসাথে কতজন বেড়েছে? সেটা হচ্ছে 26/3। ঠিক আছে? এবার অ্যালিগেট করার নিয়ম দেখো। অ্যালিগেশন হচ্ছে একটা পদ্ধতি, জাস্ট আমরা অ্যালিগেশন করব। যে কোনো অঙ্ক অ্যালিগেশন দিয়ে করা যায়, ঠিক আছে? এরিথমেটিকের অনেক অঙ্ক অ্যালিগেশন দিয়ে করা যায়। এটা একটা জাস্ট একটা টুল বলতে পারো।
এরকমভাবে আমরা করে নিলাম, ব্রেক করে নিলাম, 4টা এরকমভাবে দাগ টেনে নিলাম। ঠিক আছে, এবার ভালো করে বুঝবে কি, ঠিক আছে, এক পাশ থেকে বিয়োগ করতে শুরু করবো, মানে এটার সাথে এটা বিয়োগ করবো। তো দেখো এটার সাথে আমি এটা বিয়োগ করলে তারপরে কী হবে, এটার সাথে এটা বিয়োগ হবে। তাহলে এই দিক থেকে ধরছি বা এই দিক থেকে ধরছি, যে কোনো একদিকে ধরলেই হবে। তাহলে তুমি এটার সাথে এটা বিয়োগ করো, 8 মাইনাস 26 বাই কত 3। এটার সাথে এটা বিয়োগ করলাম, এটার সাথে বিয়োগ করে এর সামনে বসাবো, আর এটার সাথে এটা বিয়োগ করে কোথায় বসাবো, এখানে বসাবো। 26/3 মাইনাস 10, আর মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে রেশিও হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে কী করছি? অ্যালিগেশনে কী হয় যে মিডিলে যেটা আসবে সেটা কিন্তু অ্যাভারেজ ভ্যালু থাকে, মিডিলে যেটা থাকে সেটা অ্যাভারেজ ভ্যালু থাকে, এবং সেটা একটার থেকে বড় হবে এবং একটার থেকে কী হবে, ছোটো হতে হবে, এটা অ্যাভারেজ ভ্যালু থাকে। যেমন এখানে মেল ফিমেল কত পার্সেন্ট বেড়েছে, 26/3% বেড়েছে, এখানে শুধু মেল বেড়েছে, এখানে ফিমেল বেড়েছে। আচ্ছা, তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, 3 × 10 = 30। দেখো তো একবারে করছে, 3 × 10 = 30, 26 থেকে 30 বাদ দিলে কত, -4/3, -4/3 উইথ সাইন নিতে হবে। 3 × 8 = 24, 24 থেকে 26 বাদ কত, -2/3। ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে গেল, 3 3 কেটে গেল, 2 দিয়ে যদি কাটো তাহলে এখানে 2, তাহলে ফাইনালি কত পেলাম বলো, এখানে 2 আর এখানে 1, 2 এবং 1 পেলাম। এবার একটা জিনিস শোনো, যে এই যে শেষ পর্যন্ত এটা বুঝতে অসুবিধা হয় সবার, এগুলো সব করে নিবে, যে এটার সাথে এটা বিয়োগ করে এখানে লিখে, এটার সাথে এটা বিয়োগ করে এখানে লিখে, এগুলো সবাই লিখতে পারে, কিন্তু এই জায়গায় বুঝতে পারে না অনেকে, বা বোঝানো যায় না অনেক সময়, যে 2:1 ফাইনালি একটা তো রেশিও আসবে, যে কোনো অঙ্ক করো না কেন, যে ফাইনালি একটা রেশিও আসবে, এই রেশিওটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই যে ফাইনালি আমি একটা শেষে রেশিও পেয়েছি, অনুপাত পেয়েছি, এই রেশিওটা কাকে রিপ্রেজেন্ট করছে? এখানে দেখো, মেল যেটা বেড়েছে 8% বেড়েছে না, 8% বেড়েছে, টোটাল মেলের রিসপেক্টে 8% বেড়েছে, ভালো করে বোঝো। 8% যেটা বেড়েছে, এই যে মেল 8% বাড়লো, এটা কি 100-তে 8 জন বেড়েছে? 100 মানে কি টোটাল মেলে, এই শুনছো তুমি, টোটাল মেলে 8 জন বেড়েছে। এখানে 10% বেড়েছে মানে কি 100-তে 10 জন বেড়েছে, তার মানে এটা কারো রিসপেক্টে বলবে। তাহলে 8% বেড়েছে মেলের রিসপেক্টে, 10% বেড়েছে ফিমেলের রিসপেক্টে, তাহলে অনুপাতটা কী হবে, এটা মেল ইস টু ফিমেলের অনুপাত। বোঝাতে পারলাম? যার রিসপেক্টে, যার সাপেক্ষে বাড়বে। যেমন আমি যদি তোমাকে এখানে বলি যে স্পিড বলা আছে, ধরে নাও স্পিড, দুটো স্পিড মানে কি ডিস্ট্যান্স বাই টাইম না, এখানে আমি বললাম যে 15 কিমি/আওয়ার, ভালো করে বোঝো, আর এখানে লিখলাম 10 কিমি/আওয়ার। তাহলে এই যে স্পিডটা যেটা হচ্ছে, এই শোনো, স্পিডটা যেটা হচ্ছে সেটা কার রিসপেক্ট হচ্ছে, আওয়ারের রিসপেক্ট হচ্ছে না, সময় রিসপেক্ট হচ্ছে না। তাহলে শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে যেটা আসবে, অনুপাত যেটা আসবে, সেটা কিসের অনুপাত আসবে, সেটা হচ্ছে গিয়ে তোমার আওয়ারের অনুপাত আসবে। বোঝাতে পারলাম? স্পিড যদি থাকে তাহলে নিচে কী আছে বলো, নিচে হচ্ছে কি আওয়ার আছে, তাহলে এখানে শেষ পর্যন্ত অনুপাত কিসের আসবে, আওয়ারের আসবে। তোমাদের অ্যালিগেশন বলে একটা চ্যাপ্টারই আছে, যেহেতু এখানে আওয়ারের রিসপেক্টে স্পিড হচ্ছে, সেই জন্য অনুপাত আসবে আওয়ারের। ঠিক আছে, যদি আমি তোমাকে প্রফিট লসের অঙ্ক করাই, তাহলে প্রফিট মানে কি, আমরা দেখো প্রফিট মানে কী লিখে এসেছি, প্রফিট পার্সেন্টেজ আমরা যখন লিখেছি, প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100 লিখেছি না, এটা করব। তাহলে যদি প্রফিট পার্সেন্ট দিয়ে যদি অঙ্ক করো, তাহলে দুটো প্রফিট পার্সেন্ট যদি দেওয়া থাকে, তাহলে অনুপাত কিসের আসবে, কস্ট প্রাইসের আসবে। ওটা তোমাদের অ্যালিগেশন যখন করাবো তখন বুঝিয়ে দেবো তোমাদের। তাহলে এখন এটা অনুপাত যেটা আসবে সেটা হচ্ছে মেল 8% বেড়েছে, তার মানে মেলের রিসপেক্টে 8% বেড়েছে, তাহলে মেল ইস টু ফিমেল হয়ে গেলো। তাহলে টোটাল কত বলো, অনুপাতে কত বেড়েছে, 3 না? মেল আর ফিমেল মিলে টোটাল কতজন আছে গো, 15,000 জন আছে না? মেল আর ফিমেল মিলে কতজন আছে, 15,000 জন, তো 15,000 হচ্ছে। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে গেল, 5। তাহলে 2-এর ভ্যালু কত হয়ে যাবে, আর এখানে 1-এর ভ্যালু কত, 5। তাহলে মেল হচ্ছে গিয়ে 10,000, ফিমেল কত হচ্ছে 5,000। ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটাই মেন। ওগুলো কোনো পাস না গো, চাকরি পেলে তোমাদের খাসি কেটে দেবো পুরো একবারে সামনে, বাড়ির সামনে। বিরিয়ানি খাও না, খাসি রান্না করে খাও। চলো, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে যায়, আচ্ছা বেড়ে 416 টাকা হলো দ্রব্যটির প্রাথমিক মূল্য। খুবই সহজ হয়ে গেল। X টাকা যদি দ্রব্যটির মূল্য হয়, এরকমভাবে করো। 20% বেড়ে যাওয়া মানে কি, জিনিসটা 100 থেকে কত হয়ে গেল, 20% কমে যাচ্ছে না, 100 থেকে কত হয়ে গেল, 80। হ্যাঁ, তারপরে এটা সাকসেসিভ ইনক্রিজ বলে বা সাকসেসিভ ডিক্রিজ বলে। প্রথমে কমেছে মানে 100-তে 20 কমে দাও 80, তারপরে আবার বেড়েছে মানে 100-তে আবার কত বাড়াবে, 30, তার মানে কত হয়ে গেল, 130। ওভারঅল কত হয়ে গেল, এভাবে করলে সব থেকে সুবিধা। ওর যেটা দাম বলেছে লাস্ট, যেটা দাম 416 টাকা বলেছে,
তাহলে 416, জাস্ট ক্যালকুলেশন করে নাও, বলো ক্যালকুলেশন করে কত। হ্যাঁ, এই দুটো শূন্য এখানে কেটে দিলাম 30 কাটার জন্য, 3 তেরং কত 39, 8 দিয়ে 4, তাহলে x সমান হয়ে গেল 400, সেটাই অ্যান্সার। 59 কি বলেছে, 59টা ট্রাই কর। আচ্ছা কি বলেছে, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর, হ্যাঁ 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5000 টাকা হলে কত টাকা বাড়ি ভাড়া দিলেন? 5000 টাকা তো ছিল ওর বেতন, 58, 5000 টাকা তো বেতন ছিল। 10% যদি ব্যাংকে আমি জমা দিয়ে দিই, তার মানে 100 টাকার মধ্যে 10 টাকা খরচ করে দিলে, তাহলে 100 টাকার মধ্যে দেখো 10 টাকা খরচ করে দিলে মানে থাকলো কত গো, 90 টাকা। 100 তোমার 90 থাকলো, তাহলে 5000-এ কত থাকবে, 4500 থাকবে। বেশ, এই টাকাটা তোমার হাতে আছে এখন, ঠিক আছে, এটা একটা টাকার অ্যামাউন্ট। এরপরে কি করলে, অবশিষ্ট টাকার 4% তুমি কি করলে, এটা হচ্ছে অবশিষ্ট টাকা, এর 4% বাড়ি ভাড়া দিলাম, তাহলে 4% মানে কত, 4/100। অবশিষ্ট টাকার 4% হচ্ছে বাড়ি ভাড়া, তাহলে বাড়ি ভাড়া কত হয়ে গেল, দুটো শূন্য কাটলাম, এখানে একটা 0 0 0 সব কেটে গেল, তাহলে 5 9 45, 45কে 4 দিয়ে গুণ করো, সেটা হচ্ছে গিয়ে কত, 180। আমি কোনো কিছু লিখছি না, এটাই অ্যান্সার। একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য হচ্ছে এত, সংখ্যাটির 62% কত হবে? সংখ্যাটি x ধরে করতে পারো বা তুমি 100 ধরে করতে পারো। দেখো 78 মাইনাস কত বলো, 78 মাইনাস 59%, পার্সেন্টেজ দিয়ে করছি, মানে 100 ধরে করছি, নাম্বারটা ধরে নাও 100। লেট দ্য নাম্বার সমান হচ্ছে কত, 100। 18 থেকে 9, তাহলে কত হচ্ছে, 19% হচ্ছে, তাই না? 18 থেকে 9 বাদ দিলে 9 1, তাহলে 19% হচ্ছে। আচ্ছা 19% মানে কত বলে দিয়েছে দেখো, কত, 323 না? তাহলে 1% মানে কত হয়ে যাবে, 323 বাই কত, 19। 100% মানে কত হয়ে যাবে, 100 দিয়ে গুণ, এটা হচ্ছে নাম্বারটা। দেখো নাম্বার সমান, ক্যালকুলেশন করো, আচ্ছা 3 পরে করছি। 19 একে 19, কত হবে জানি না, কিন্তু 7 19-এ সামথিং হবে। এখানে 3 আছে, 7 নং 63 দেখেই বললাম, তাহলে নাম্বারটা কত হয়ে গেল, 1700। ঠিক আছে, বলছে এইটা হচ্ছে নাম্বার, 100% মানে নাম্বারটা, তাহলে এর কত বলেছে, 62% চেয়েছে, তাই না? 17 দিয়ে 34-এর 4 হাত থেকে কত, 6, সরি 34-এর হাত থেকে কত, 3, 102 আর 3-এ কত, 105, তাহলে 1054 হচ্ছে, 1054 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? চলো বাসে গেলেই ভালো মনে হচ্ছে। ঠিক আছে, পরে চিন্তা ভাবনা করা যাচ্ছে। কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেনের ভাড়া যথাক্রমে 30% ও 40%, ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি করা হলে, তাহলে দেখো এই শোনো, বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত গো, 3:4। আমি এটাকে নিজের মতো করে 300 করতে পারবো, আর এটাকে 400 করতে পারবো, কারণ 3 আর 4 নিয়ে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন খুব ফ্র্যাকশানে চলে আসবে। এটা কত পার্সেন্ট বৃদ্ধি করলাম, বাস ভাড়া কত পার্সেন্ট বৃদ্ধি করলাম বলো, 20% বৃদ্ধি করলাম, মানে 100-তে কত বৃদ্ধি পাচ্ছে, 20। বাস ও ট্রেন আছে তো, ও ট্রেন ভাড়া 20%, আচ্ছা ট্রেন ভাড়া 20% বৃদ্ধি করলাম, তাহলে 20% মানে কত বলো, 20% মানে 400-এর 20%, আর 20% মানে 1/5, মানে কত হচ্ছে, 80 টাকা না, একবারে মুখোমুখি করছি দেখো, 400-এর 20%, 20% মানে কত, 1/5, 80 হয়ে গেল না, 400-এর 20% মানে 80, আর এটা হচ্ছে কি কত, 10%, 10% মানে 1/10, মানে কত, 30 টাকা, তাহলে কত হয়ে গেল, 330, আর এটা 480, অনুপাত কত, 3 দিয়ে কাটো, 11, তাহলে 11:16। বুঝতে পারলে? কোশ্চেন দেখি, আজকে শেষ করবো এটা।
আচ্ছা কি বলেছে, একটি সংখ্যার প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে আবার 10% কমে গেলে সংখ্যাটি কতটা, এবি রুল দিয়ে করতে পারো। একটা সংখ্যা কত 100 ধরে নাও, ঠিক আছে, সংখ্যাটা 100, প্রথমে কী করলো 10% বাড়ালে মানে কত হয়ে গেল গো 110, তারপরে আবার 10% কমিয়ে দিলে মানে কত হয়ে গেল বলো 90। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে কত পাচ্ছি দেখো তো, 100-র সাথে 100 কাটলো, 0 কাটলো, 0 কাটলো, 9 কত বলো 99। আচ্ছা একটা জিনিস বলো, সংখ্যাটা ছিল কত 100, হলো কত 99, কত কমলো 1 কমলো না। 100তে কোনো কিছু যদি কমে সেটাকে আমরা কি বলি, পার্সেন্টেজ দিয়ে তো বলি, তাহলে 1% কমলো, হয়ে গেল। আচ্ছা এরপরে কি বলেছে দেখো তো, প্রথমে 10% বৃদ্ধি করলাম, এবি রুল কী ছিল বলো, এবি রুল ছিল a+b ab/100। কোনো জায়গায় যদি এরকমভাবে লাগিয়ে অ্যান্সার চলে আসে তার মানে ওটা অ্যান্সার হবে, ঠিক আছে। 10% বৃদ্ধি মানে 10, তারপরে 10% কমে যাচ্ছে তাই না, -10, 10% বৃদ্ধি ইন্টু -10% হ্রাস ডিভাইডেড বাই কত 100, 10 কেটে গেল, 0 কেটে গেল, প্লাস মাইনাসে কত মাইনাস, তাহলে -1, এই মাইনাস রিপ্রেজেন্ট করছে কি কমলো, হ্যাঁ ওটাই মাইনাস রিপ্রেজেন্ট করলো হচ্ছে কি কমছে, ঠিক আছে, ওটাই কোশ্চেন, সেকেন্ড মেথড। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50, এই কথা নয় সাইলেন্ট, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমে যাবে, এগুলো পরীক্ষাতে এসে গো। আচ্ছা 50% কমে গেল, 50% মানে কি বলো, 50% মানে হাফ না। আচ্ছা দেখো একটা হচ্ছে তোমার বাহু আর এদিকে হচ্ছে তোমার ক্ষেত্রফল, সাইড, বাহুকে ইংরেজিতে বলছি সাইড, আর এদিকে হচ্ছে এরিয়া, বা তোমরা বুঝতে পারবে না থাক। ক্ষেত্রফল মানে জানো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় তো বলো তো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্র কাকে বলে, যে কোনো একটা চতুর্ভুজ যার 4টা বাহুর দৈর্ঘ্যই সমান এবং প্রত্যেকটা কোণ হচ্ছে গিয়ে সমকোণ, তাকে আমরা কি বলবো বর্গক্ষেত্র বলবো। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে বলো তো 2, তাই না, নিচেটা অরিজিনাল নাম্বার, অরিজিনাল কোয়ান্টিটি, বাহুর দৈর্ঘ্য 2, তাহলে ক্ষেত্রফল কত বলো 4, 2 স্কয়ার করলে কত হয়ে যাবে 4। এখন বাহুর দৈর্ঘ্য 1 একক কমে গেল মানে কত হলো, নতুন বাহু 1 হলো না, তাহলে ক্ষেত্রফল কত হবে 1 তার স্কয়ার মানে কত হয়ে গেল 1। তাহলে ক্ষেত্রফল কত কমলো গো, 4 ছিল 3 হয়ে গেল, 4 ছিল 1 হয়ে গেল, তাহলে 3 কমলো, 3 কমলো 4-এ, তাহলে 100তে কত বা 1-এর 4 মানে 25%, তাহলে 75%, বুঝতে পারলে। তাহলে ক্ষেত্রফল কত কমে গেল 75%। এবি রুল দিয়ে সূত্র কী ছিল বলো, a+b ab/100, এবি রুল দিয়ে করলে সহজ হয়ে যায়। 50% কী হয়েছে গো, কমেছে না বেড়েছে, কমেছে, কমলে কী করব মাইনাস করব, পরেটা কী হবে দেখো, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সবই তো সেম, দৈর্ঘ্য এ প্রস্থ এ সবই এ, তাহলে এখানে দুটোতে সমান বসাতে হবে, প্লাস -50 ইন্টু -50, দুটোই কমেছে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বলে কোনো কিছু নেই, দৈর্ঘ্যই সব, তাহলে মাইনাস কত হয়ে গেল 100, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, দুটো 0 কেটে দিলাম, মাইনাস মাইনাসে প্লাস কত 25, বাইরে পার্সেন্টেজ, তাহলে কত পেলাম -75। এই মাইনাস রিপ্রেজেন্ট কী করছে বলো তো, কমেছে। সূত্র একটাই মনে রাখবে, আর প্লাস মাইনাস দিয়ে দেখবে ভিজি করে অনেক সূত্র লেখা আছে, ওগুলো না লিখে মাইনাস মানে কমছে, প্লাস মানে হচ্ছে বাড়ছে। দৈর্ঘ্য প্রস্থ সমান, সেই জন্য দৈর্ঘ্য প্রস্থের দুটোর জায়গাতে 50 বসে। যদি এটা আয়তক্ষেত্র হতো তাহলে কী করতাম বলো তো, দৈর্ঘ্য আলাদা থাকতো, প্রস্থ আলাদা থাকতো দেখতে। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, আচ্ছা বলেছে যে ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ের 80 জন 60 জন পরীক্ষার্থী, আচ্ছা ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% 80% উত্তীর্ণ হয়েছে,
বলছে গড় অংশের হার কত। তাহলে দেখো টোটাল 80 জন, 80 জনের মধ্যে কতজন পাস করেছে বলো? 80 জনের মধ্যে 60% পাস করেছে, তার মানে 80 এর 60%, 48 জন পাস করলো। তারপরে আবার কতজন আছে বলো? 60 জনের মধ্যে 60 জন পরীক্ষার্থী পরীক্ষা দিল, তার মধ্যে 60 জনের মধ্যে কতজন পাস করছে গো? 80%, না? তাহলে এটা 48 হচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে বলেছে যে গড় অংশের হার কত, মানে পার্সেন্টেজ তোমাকে বের করতে। তাহলে মোট পাস করলো কতজন? 96। মোট পাস করছে কত বলো? 96। আচ্ছা দেখেন, মোট যেটা পাস করছে সেটা হচ্ছে কতজন? 96 জন। কতজনে? 140 জনে। তাহলে হার বের করতে বলেছে মানে তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এবার গুণ করে নাও। কত হচ্ছে দেখো, 2 দিয়ে কত হচ্ছে? 7, 2 দিয়ে কত হচ্ছে? এটা 48 দিয়ে 96, মানে 480/7। 6 7 42, 6 0 7 8 56, 4/7, 68 পূর্ণ 4 7 আছে। বিয়েরটা দেখো, এখানে বলেছে যে গড় অংশের হার। তাহলে গড় করলে তোমাকে কি করতে হবে? এই দুটোকে যোগ করলাম 96 এবং এই দুটো দিয়ে ভাগ করতে হবে এখানে টোটাল গড় অংশের হার। গড় মানে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। কতজন আছে? 80 আর 60, 140। তাহলে 140 তোমাকে ভাগ করতে হবে। মোট এত নম্বর পেয়েছে, মোট কতজনে পেয়েছে? 140 জনে, তার গড় করছি। মানে 96 নম্বর 140 জনের মধ্যে ভাগ করে দিলাম, ওটাই গড়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। তার বেতন 20% বাড়লে তার খরচ 10%। আচ্ছা, তার বেতন 20% বাড়লে এবং খরচ যদি 10% বাড়ে, তাহলে সেক্ষেত্রে তার সঞ্চয় কতটা বাড়লো? আচ্ছা, 75% মানে কত একবারে যদি বলি? 75% এক বলো, 25% মানে 1/4। আর যদি না পারো তাহলে 75/100 করবে। 3, 25 দিয়ে কাটলাম। এটা হচ্ছে ইনকাম, আয় লিখলাম। মানে ইনকাম যদি ওর 4 টাকা হয়, বলছে 75% খরচ করে দিচ্ছে, মানে 3 টাকা কী হয়ে গেল? এক্সপেন্ডিচার কত বলো তো? 3 টাকা। তাহলে সেভিং কত? 1 টাকা, তাই না? আমি যদি রেশিওতে নিই তাহলে নিজের মতো করে আমি কী করতে পারি? এটা 400 করলে এটা 300 করব, এটা কি করব? 100 করব, করতেই পারি, কারণ আমার ক্যালকুলেশন সুবিধা করতে হবে আমাকে, ফ্র্যাকশনে নিয়ে আসলে হবে না। বলছে তার বেতন 20% বেড়ে গেল। বলো 20% মানে কত বলো? 20% মানে 1/5। 1/5 মানে 1/5 দিয়ে গুণ করো, কত? 80 টাকা। গোচুরা কিলিয়ে মেরে দেবো পুরো একবারে। 20% মানে 1/5, 5 দিয়ে গুণ করো, মানে কত হলো? 80। ইনকাম কত হলো? 480 টাকা হয়ে গেল। তারপরে কি বলেছে? খরচ 10% বাড়লো। বেশ, খরচ বাড়িয়ে দাও। 10% মানে কত বলো? 1/10, 1/10 × 30 মানে কত? 30 টাকা বেড়ে যাচ্ছে। তাহলে কত হয়ে গেল? 330। তাহলে এবার দেখে নাও সেভিং কত হচ্ছে? 480 থেকে 330 বাদ, মানে কত গো? 150। আগে সেভিং করছিল 100 টাকা, এখন সেভিং করছে 150 টাকা। কত পার্সেন্ট বেড়ে গেল? 50%। এটাই অ্যান্সার। 4-3 নিয়ে অঙ্ক করবো। ছেলেদের আসল সৌন্দর্য হচ্ছে ছেলেদের জব, কিন্তু বলে দিচ্ছি, পয়সা টাকা আগে ইনকাম করো, তারপরে কোনো কিছু। এই এজটাকে, এই যে আর তোমাদের এই এজ এখন এরকম মনে হচ্ছে, তোমাদের এই যে আমি পেরিয়েছি তো এখন এরকম মনে হচ্ছে, কারণ তোমাদের এই যে আমি সিজিএল ছাড়া কোনো পরীক্ষায় দিতাম না গ্র্যাজুয়েশনের পরে, তো এখন এরকম মনে হবে। এখন মানে রক্ত টকবক করে ফুটছে তো এখন এরকম একটা সময় পরে মনে হয়ে যাবে যে কোনো চাকরি হয়তো পেয়ে যাব। সেই জন্য যে কোনো চাকরি নাও এখন, তারপরে পরের সময় যখন আসবে তখন ভালো চাকরি নেবে। আর এই সময়টাকে ওয়েস্ট করো না, কারণ এই এনার্জি 30 বছর বয়স থেকে তুমি জীবনেও পাবে না। আমরা পড়াচ্ছি বলে হয়তো হয়ে যাচ্ছে, এই এনার্জি পাবে না। চলো নেক্সট কি বলেছে? একটি পরীক্ষার তখন দায়িত্ব বেড়ে যাবে, বাবা অসুস্থ হবে, মা অসুস্থ হবে, ইনকাম করতে ইচ্ছে করবে তখন।
কত নম্বর করব? বলছে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে? বললাম না, আমি বলেছিলাম তোমাদের একটা অঙ্ক, এই প্রাইস অথবা এক্সপেন্ডিচার যেটা সেম যদি থাকে, বলেছিলাম সেম থাকলে এই যে দেখো 25% বেড়েছে, 25% বাড়া মানে কত? দাম ছিল কত? 100 থেকে 125। এটা হচ্ছে প্রাইস বা এক্সপেন্ডিচারের রেশিও। খরচ যদি অপরিবর্তিত রাখতে চাও তাহলে যেটা প্রাইসের রেশিও হবে তার উল্টো কী হবে? কোয়ান্টিটি রেশিও হবে। উপর থেকে নিচে প্রাইস বা এক্সপেন্ডিচারের রেশিও, নিচ থেকে উপরে গেলে কী হয়ে যাবে? কোয়ান্টিটি রেশিও। কিন্তু কী হতে হবে? কোশ্চিন তখনই করতে পারবো যদি কী থাকে? খরচ অপরিবর্তিত থাকে। কোশ্চিনে কী বলেছে? খরচ অপরিবর্তিত রাখতে হবে। মানে খরচ অপরিবর্তিত মানে কি? আগে যদি ও 125 লিটার পেট্রোল নেয় তাহলে এখন কত নেবে? 100 লিটার নেবে। তাহলে উল্টোটা হচ্ছে, দেখো এখানে 12,500, এখানেও কী হচ্ছে? 12,500 হচ্ছে না? সেই জন্য বলেছিলাম যে উপর থেকে নিচে যদি প্রাইস বা এক্সপেন্ডিচারের রেশিও হয়, নিচ থেকে উপরে গেলে কোয়ান্টিটি রেশিও হবে। মানে কত কমাবে ও পেট্রোলের ব্যবহার? আগে 125 লিটার নিলে, এইদিকে তাকাও, আগে 125 লিটার নিলে এখন কত নিচ্ছে? 100 লিটার। তাহলে কত কমালো? 25 কমালো। কততে? 125 মানে 1/5, 1/5 মানে কত? 100 দিয়ে গুণ করার দরকারই নেই। কত হচ্ছে? 20%। হয়ে গেল স্যার। তাহলে খরচ অপরিবর্তিত থাকলে প্রাইস বা এক্সপেন্ডিচারের যে রেশিও হবে তার উল্টো কী হয়ে যাবে? কোয়ান্টিটি রেশিও। আগের ক্লাসটা অবশ্যই তোমরা রেকর্ডিং ক্লাস দেখে নিও, নাহলে রেকর্ডিং ক্লাসে বলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে? একটি পরীক্ষায় পরীক্ষার্থী 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থী কত? এই শোনো, মোট পরীক্ষার্থী এক্স, 65% পাস করছে। এদিকে দেখাও, 65% যদি পাস করে তাহলে ফেল কতজন করছে? 20%। ওখানে 25% লিখে দিয়েছি ভুল করে। হ্যাঁ, আরে 1/5 মানে 20%, ওটা 25% লিখে দিয়েছি ফ্লোতে। এই যে দেখো, ও তো আবার ঠিকই লিখেছে। সবাই 20 লিখেছে, ও 25 লিখে দিয়েছে। এখন আমি কি করবো? 66। চলো, কি বলেছে দেখো। বলছে একটি পরীক্ষা, তাহলে আমি কি পেলাম? মোট পরীক্ষার্থী হচ্ছে একজন, 65% কী করেছে? পাস করেছে। তাহলে 65% যদি পাস করে তাহলে ফেল করবে কতজন? 35। তাহলে 35/100 হয়ে গেল। এটা সমান কত বলেছে? 420। এক্স হচ্ছে মোট স্টুডেন্ট, তার মধ্যে 65% তোমার পাস করেছে। 65 মানে 65/100। তাহলে 100 জনের মধ্যে 65 যদি পাস করে তাহলে ফেল করছে কতজন? 35 জন। 100 জনে 35 জন ফেল করে মানে এক্সে কতজন? এক্স দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে? এটা সময় 420 ক্যালকুলেশন করে নাও। 7×5 কত? 35, 7×6 42, 5×20 কত? 100। এক্স সমান কত হয়ে গেল? 1200 জন। মোট কতজন হয়ে গেল? 1200 জন। পরীক্ষার্থী কতজন আছে তাহলে? 1200 জন। পরের কোশ্চেনটা কী বলেছে? 4 ঘন্টা 30 মিনিট 68। 4 ঘন্টা 30 মিনিট একদিনে কত অংশ? একদিন মানে 24 ঘন্টা। দেখো 4 আওয়ার কত বলেছে? 30 মিনিট। একদিন মানে কত গো? 24 আওয়ার। তাহলে যে কোনো হয় মিনিটে করো, নাহলে ঘন্টাতে করো। ঠিক আছে, আমি ঘন্টাতে করে নিচ্ছি। আচ্ছা, কত শতাংশ? শতাংশ মানে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 4 আওয়ার 30 মিনিট মানে কত? হাফ আওয়ার না? 4 আওয়ার 30 মিনিট মানে একবারে তাহলে লিখে দিচ্ছি 4×1=2 কত আওয়ার। বা যদি তুমি না পারো তাহলে আলাদা আলাদা করবে। মিনিটকে ঘন্টায় করলে 60 দিয়ে কী করতে হয়? ভাগ করতে হয় 24। এখানে 4, এখানে কত হলো? হাফ আওয়ার, 24 আওয়ার। এই শোনো, 4×2 8 কত? 9। 2 × 24 × 100। এই 2টা নিচে নেমে গেল। দেখো 4×2 8, 9 কত? 2। আর নিচে কত আছে? 24। এর সাথে গুণ হয়ে যাচ্ছে। দেখো, এটা একটা আলাদা সংখ্যা 9×2 যেটা পেয়েছো। আর 24-এর নিচে কোনো কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 9×2 ইন্টু কী হচ্ছে? 1/24। তো গুণ হয়ে যাচ্ছে। একটা যদি ভগ্নাংশে থাকে আর একটা যদি তোমার ভগ্নাংশে না থাকে তাহলে ডিরেক্টলি দেখবে গুণই হয়ে যাবে। এই যে 30 মিনিটকে ঘন্টায় করলাম, 4 ঘন্টা 30 মিনিট বলছে একদিন মানে কত? 24 ঘন্টা।
24 ঘন্টা কত শতাংশ, তাহলে 24 ঘন্টাটা নিচে রাখো, 100 দিয়ে গুণ করলাম। 30 মিনিটকে 30কে 60 দিয়ে ভাগ করলে কত ঘন্টায় হয়ে গেল। তাহলে 4 ঘন্টা, এখানে হাফ ঘন্টা, মানে কত হয়ে গেলো, 4 2 8 একে 9 2 হচ্ছে। চলো একটা লাইন করো, তোমাদের অসুবিধা হচ্ছে তো। 9 2 আর নিচে কত 24 48। এবার ক্যালকুলেশন করে নাও, 4 বরং 48 কেমন হয়ে গেল গো, 4 পয়সে 100, কাটো কাটো কাটবে, 3 3 9, 3 4 কত 12, 75/4, 4 16 64 না, 4 দিয়ে 4 8 72, 18 15 3 4 আছে, তাহলে 18 15 3 4%। চলো কি বলেছে, 150 মিলিমিটার 3 পয়েন্ট লিটারের কত অংশ, এটা হচ্ছে মিলিলিটার, ml লিটার। একটা এই শোনো, 1 লিটারকে তুমি যদি মিলিলিটারে করতে চাও তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 100 এটা কত আছে 15 আছে নাকি, 150 ml, এখানে 3.5 পয়েন্টের জন্য 10 নিয়ে নাও নিচে, 1000 দিয়ে গুণ করে দাও। এটা মনে রাখবে যে 1 লিটার সমান হচ্ছে 1000 ml, ঠিক আছে। ক্যালকুলেশন করো, 0 0 কাটলো, এখানে 100 100 উড়ে গেল, 5 দিয়ে কাটো 5 7 35, 5 দিয়ে কাটো 3 5 15 30, 30/7, 4 7 28, 2 7, ঠিক আছে। এটা মনে রাখবে, ঠিক আছে। এখানে পাশে লিখে নাও, 1 লিটার সমান 1000 ml, ঠিক আছে। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, পরের কোশ্চিনটা, আর 4টা কোশ্চিন আছে, 4টার মধ্যে 2টো করাবো। কি বলেছে যে না ওগুলো করানো, যে দেখবে 82 নম্বর অঙ্ক করেছি আমি। অনুজা একটি সম্পদের 66.23% বলছে, অনুজা একটি সম্পদের 66.23% মালিক। অনুজা বলে একজন আছে, একটা সম্পদের 66.23% হচ্ছে মালিক। যদি তার সম্পত্তির 30%-এর মূল্য এত টাকা হয়, তবে তার সম্পত্তির 45%-এর মূল্য কত হবে। তাহলে একটা সম্পত্তি এক্স আছে, ঠিক আছে, ধরুন সম্পত্তি হচ্ছে, মোট সম্পত্তি হচ্ছে এক্স, এর 66.23% মানে কত বলবো না, 66.23% মানে কত, 2/3 না, 1/3 মানে কি বলেছিলাম, 33.1/3%, তাহলে 2/3 মানে কত হবে, 66.23% হবে, তোমাদের ফ্র্যাকশন করেছিলাম। হ্যাঁ তুমি কি ভাঙ খেয়ে এসছো, হ্যাঁ থাক লাইভ। কিছু কিছু ছাত্র বিছানাতে বসে গেছে, হ্যাঁ দেখো আরাম করে বসে আছো, বললাম যেটুকু করবে। বলছে যদি তার সম্পত্তির 30%, যদি তার সম্পত্তির 30%-এর মূল্য এত হয়, স্যার সম্পত্তির 30%, আচ্ছা মোট সম্পত্তির মূল্য কত, এক্স টাকা, এক্সের কত পার্সেন্টের মালিক, 66.23, মানে কত হয়ে গেল 2/3, মানে এত টাকার মালিকও। মোট সম্পত্তির যেটা মূল্য, মোট মূল্য, মোট মূল্য, মোট মূল্য হচ্ছে এক্স টাকা, সম্পত্তির মোট মূল্য হচ্ছে, লিখে দিই বাবা, এদের চোখ মুখ দেখে আর ভয় লাগছে আমাকে, হ্যাঁ করে তাকিয়ে আছে। আচ্ছা অনুজা তাহলে কতটার, অনুজের কাছে কত টাকা আছে, মানে কত টাকা সম্পত্তির কত % আছে ওর কাছে, এক্সের 2/3, ও কত টাকার মালিক, লিখে নাও, অনুজা মালিক, অনুজার সম্পত্তির মূল্য, না না এক্স ইন্টু 2/3, এত টাকা মালিক না। আচ্ছা এরপরে কি বলেছে, এর 30%, বলছে এর 30%-এর মূল্য কত বলে দিয়েছে দেখো তো, 125,000, এর 30%-এর মূল্য হচ্ছে 125,000, ক্যালকুলেশন করে নাও। কাটলাম না এই জন্যই যে কারণ অনুজার সম্পত্তির মূল্য কত, এক্স ইন্টু 2/3 এত টাকা,
অনুজার সম্পত্তি যেটা মূল্য সেটা হচ্ছে এত টাকা। তাহলে সেই জন্য আমি 3 কাটলাম না, এখানে 3 কাটতে হবে না। এই 3টা কার সাথে কাটবে? যে 0-র সাথে 0 কাটো, এই 3-এর সাথে এটাকে কাটো, কাটবে কি? কেটে দাও, কেটে দাও, কেটে দাও, চলো চলো কেটে দাও। আর মোট মূল্যটা বের করো না, কত হচ্ছে? 625। মোট সম্পত্তি হচ্ছে এত টাকার। বলেছে তোমাকে যেটা বের করতে হবে যে অনুজার সম্পত্তি, অনুজার সম্পত্তি কত? এর 2/3, তার 2/3 কত পার্সেন্ট বের করতে হবে? 45%। 45% মানে কত? 45/100। বলছে অনুজার সম্পত্তি, অনুজা মানে কত? মোট সম্পত্তি, এটা তার 2/3 করলাম, এটা অনুজার সম্পত্তি হলো, তার কত বলেছে? 45%-এর মূল্য তোমাকে বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাই ক্যালকুলেশন করো না, 2 শূন্য কাটলো। এবার 3 পূর্ণ কত? 45, 15 × 30, 30 দিয়ে গুণ করো, 0 0, 3 5 15, 5 3 2 6 1 7, 3 6 কত? 18 75 00 আছে? বাহ, নেই। তিনি ওরা ভুল করেছে। কি করেছে? বলেছে তার সম্পত্তির 45%-এর মূল্য কত। যদি তার সম্পত্তির বলে তাহলে এটাই হবে, আর যদি বলে মোট সম্পত্তির তাহলে কী করো? মোট সম্পত্তি এত 45% বের করে তোমরা আসবে। এখানে বলেছে তার বলতে অনুজার সম্পত্তির, না, অনুজার সম্পত্তির 45%-এর মূল্য এটাই আসবে। কিন্তু যদি বলে মোট সম্পত্তি, দেখো এটা অনুজার সম্পত্তি।